প্রিয় বন্ধুরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক 2024 সাজেশন নিয়ে। বিষয় দর্শন অর্থাৎ ফিলোসফি। তো এই ফিলোসফি যে পার্টগুলো অর্থাৎ যে প্রশ্নগুলো তোমরা খুবই গুরুত্ব সহকারে ভালো করে প্র্যাকটিস করবে, সেই প্রশ্নগুলি আজকের পর্বে আলোচনা করব। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পর্ব, তাই বলবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখে নাও। ফিলোসফি সাজেশান কিন্তু লাস্ট মিনিট, তোমাদের পরীক্ষার আগের মুহূর্তেই এই প্রশ্নগুলো একবার ভালো করে প্র্যাকটিস করে নিও। তো আজকের পর্বে আমি কী কী আলোচনা করতে চলেছি সেগুলো একবারে দেখে নাও। বচন, বচনের বিরোধিতা ও বিরূপতা, নিরপেক্ষ ন্যায়, মিলের পরীক্ষামূলক পদ্ধতি, লজিক পার্ট আর অবহমূলক দোষ। এই বিষয়গুলো নিয়ে আজকের পর্বে আলোচনা করব। তো তোমাদের জন্য বোঝার সুবিধার জন্য এখানে বড় করে আমি দেখো প্রথমে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে 5টা অধ্যায় থেকে বড় প্রশ্ন দেওয়া হয়েছে, সেই 5টা অধ্যায় থেকেই কিন্তু শুধুমাত্র বড় প্রশ্ন আসে। অর্থাৎ কি, এই 5টা বড় প্রশ্ন নিয়েই আলোচনা করব। আর অন্য যে অধ্যায়গুলো থেকে বড় প্রশ্ন দেওয়া হয় না বা হয়নি, সেগুলো থেকে কিন্তু তোমাদের এইচএস ফিলোসফি 2024-এর জন্য কোনো বড় প্রশ্ন সেগুলো পড়তে হবে না। অর্থাৎ এই প্রশ্নগুলো তোমরা একবার ভালো করে দেখো। তো দেখো, তোমাদের জন্য কিন্তু লাস্ট মিনিট ফিলোসফি সাজেশান নিয়ে আমি আলোচনা করতে চলেছি। এক ঝলকে তোমরা কিন্তু দেখে নাও। এবং আজকের পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। আর চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে নিও। তো দেখো, তোমাদের এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দর্শন বা ফিলোসফি বিষয়ের অধ্যায়ভিত্তিক যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আজকের এই পর্বে রাখা হয়েছে, যেগুলো ভালো করে প্র্যাকটিস করলে কিন্তু পরীক্ষাতে তোমরা কমন তো পাবেই, এবং তার সঙ্গে সঙ্গে ভালো নম্বরও তোমরা কিন্তু পেয়ে যেতে পারো। তো দেখো, এখানে প্রথমেই রয়েছে বচন। তো বচন থেকে যে প্রশ্নগুলো, বচন বলতে কি বোঝো, বচন এবং বাক্যের মধ্যে পার্থক্য করো, নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো, গুণ ও পরিমাণ অনুসারে বচনের শ্রেণীবিভাগ করো, উদাহরণ সহ নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য লেখো, আর বচনের সংযোজকের কাজ কি। মানে এটা একসাথেই 3টে প্রশ্ন, ঠিক আছে। এরপরে এখানে তোমাদের লজিক পার্ট থেকে একটা প্রশ্ন থাকবে, যেখানে এই লজিক পার্ট আর সাধারণ পার্ট, এই দুটো পাঠের মধ্যে থেকে কিন্তু যে কোনো একটি পাঠের প্রশ্নের উত্তর করতে হয়, ঠিক আছে। এটা আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম, আশা করি বুঝতে পেরেছো। তো পরবর্তী দেখো, তোমাদের রয়েছে যে নিচের বাক্যগুলি তর্কবিদ্যাসম্মত বচনে পরিণত রূপান্তরিত করে তার কোন পদ ব্যাপ্য এবং কোন পদ অব্যাপ্য, ঠিক আছে। তার মানে কি, ব্যাপ্য আর অব্যাপ্য কিন্তু এখানে উল্লেখ করতে বলেছে। দেখো, অবশ্যই কিন্তু তর্কবিদ্যাসম্মতভাবে বচনে রূপান্তর করে তারপরে সেগুলোকে ব্যাপ্য অব্যাপ্য নির্ণয় করতে হবে। আমি এখানে 4টে এক্সাম্পল রেখেছি তোমাদের সুবিধার জন্য, যে প্রত্যেক লোকেরই ভুল হতে পারে, চিরস্থায়ী বলে কিছু হয় না, একটি ছাড়া সব ধাতু দামি, এবং কিছু ধারণা সহজাত নয়। এই 4টে। তো দেখো, এবার এই 4টে এক্সাম্পলই যে তোমাদের হুবহু আসবে এমন নয়, এই লাইনগুলোকে কিন্তু ঘুরিয়ে দিতে পারে। এই 4টে আমি তোমাদের বোঝানোর জন্যই কিন্তু, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, তার জন্য এই 4টে এক্সাম্পল এখানে রাখা হয়েছে। এবারে পরবর্তী পার্ট দেখো, বচনের বিরোধিতা ও বিরূপতা। এখান থেকে দেখবে অমাধ্যম অনুমান কি, দৃষ্টান্ত সহকারে মাধ্যম এবং অমাধ্যম অনুমানের পার্থক্য, নিষেধমূলক আবর্তন বলতে কি বোঝো, আবর্তন কি বৈধ। দুটো কোশ্চেন এখানে। বচনের সরল আবর্তন কি সম্ভব, আর বচনের আবর্তন সম্ভব নয় কেন, ঠিক আছে। অথবা রয়েছে বিবর্তন কাকে বলে, বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন, দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করে। এখানে অথবা বলতে কিন্তু অরই কোয়েশ্চেনটা, ঠিক আছে, দুটো কোয়েশ্চেন সেম নয়। আচ্ছা, এরপরে দেখবে যে বাক্যগুলোর আবর্তের বিবর্তন বা বিবর্তের আবর্তন, এরকমভাবে কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। এবারে বলে রাখি, এখানে 4টে আমি তোমাদের আবারও এক্সাম্পল হিসাবে রেখেছি। এবার এই যে 4টে লাইন বা উদাহরণ আমি দিয়েছি, এই 4টেই যে আসবে এমন নয়, এরকমভাবে অন্য লাইনও কিন্তু আসতে পারে। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এক্সাম্পলটা দিয়ে দিয়েছি। মানে মূল প্রশ্ন এটা থাকবে যে আবর্তের বিবর্তন করো বা বিবর্তের আবর্তন করো, ঠিক আছে। দিয়ে এবার কতগুলো উদাহরণ দেওয়া থাকবে। তো আমি যেমন দিয়েছি এখানে, একমাত্র দেবতারাই সুন্দর, বুদ্ধিমানরা শিক্ষিত নয়, কোনো হরিণ মাংসাশী নয়, কদাচিৎ ভারতীয় বাঙালি নয়, ঠিক আছে, এরকমভাবে। আচ্ছা, এরপরে দেখো নিরপেক্ষ নয়। এখান থেকে টিকাগুলো দেখবে যে নিরপেক্ষ ন্যায়ের সংস্থান, নিরপেক্ষ ন্যায়ের সাধ্যপদ, পক্ষপদ, হেতুপদ কোনগুলো, ঠিক আছে, এর কাজ কি, এগুলো দেখবে। চতুষ্পদ ঘটিত দোষ কি, নয় অর্থক আশ্রয় বাক্যজনিত দোষ কি, কাকে বলে, একটা ধরো এক্সাম্পলও দিয়ে দিল। অবৈধ সাধ্য দোষ কি, এগুলো। আচ্ছা, এবারে এখানে আমি আরেকটা দেখো,
তোমাদের লাল কালি দিয়ে বুলেট করে দিয়েছি, ভালো করে এই জায়গাটা বুঝে নাও। লজিক পার্ট থেকে কিন্তু এই ধরনের প্রশ্ন থাকতে পারে যে লজিক পার্ট আর সাধারণ পার্ট, এই যে দুটো পার্ট রয়েছে এর মধ্যে থেকে যে কোনো একটা পার্টের প্রশ্নের উত্তর করতে হবে, ঠিক আছে? তো তোমাদের যে কোনো পছন্দ মতো যে কোনো একটাই করবে, অর্থাৎ কি যেটা সব থেকে সহজ বা ইজি বলে মনে হবে সেই প্রশ্নের উত্তর দিলেই কিন্তু চলবে। আচ্ছা, এরপরে দেখো কোয়েশ্চেন লিখেছি যে নিম্নলিখিত যুক্তিগুলোকে আদর্শ আকারে পরিণত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো, প্রত্যেকটির বৈধতাও বিচার করতে হবে, ঠিক আছে? প্রশ্নটা কি, চন্দ্র পৃথিবীর চারিদিকে ঘোরে, মানে এর এটা যুক্তিগুলোকে আর কি আদর্শে আকারে পরিণত করতে হবে, মূর্তি আর সংস্থান উল্লেখ করতে হবে এরকম। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, অতএব চন্দ্র সূর্যের চারিদিকে ঘোরে, তো এই যে তিনটে, এটা দিয়ে কিন্তু তোমাদেরকে এই বৈধতাটা বিচার করতে হবে। এরপরে নেক্সট দেখো। আচ্ছা, এরপরে দেখবে হচ্ছে মিলের পরীক্ষামূলক পদ্ধতি যেটা রয়েছে, যে এখান থেকে প্রথমটা দেখবে হচ্ছে মিলের অন্বয়ী পদ্ধতি আর ব্যতিরেকে পদ্ধতি আলোচনা করো, এই কোশ্চেনটি। আর 2 নম্বর দেখবে মিলের সহপরিবর্তন পদ্ধতি আলোচনা করো, যেখানে তোমাদের ধরো থাকবে সংজ্ঞা থাকতে পারে, মানে কাকে বলে, আকার, দৃষ্টান্ত, দুটো সুবিধা অসুবিধা, এমনভাবে থাকবে। আর লজিক পার্ট থেকে দেখো দিয়ে দিল যে মশার কামড় ম্যালেরিয়ার কারণ, কেননা যাদেরই ম্যালেরিয়া হয়েছে তাদেরই মশা কামড়েছে। কোয়েশ্চেনটা যে এখানে হচ্ছে এই যে দৃষ্টান্ত দেখলে তা মিলের কোন পদ্ধতি অনুসরণ করে হয়েছে, মানে এমন, ঠিক আছে? এই পদ্ধতিটা ব্যাখ্যা করতে হবে আর চিহ্নিত করতে হবে। তারপরে এর যে সংজ্ঞা মানে কাকে বলে সেটা লিখতে হবে, আকার লিখতে হবে, সুবিধা অসুবিধা লিখতে হবে। তো সুবিধা অসুবিধা তোমরা দুটো করে লিখলেই চলবে, ঠিক আছে? দুটো করে লিখবে। আর এরপরে যেটা রয়েছে দেখো অবহমূলক দোষ, এখান থেকে টিকা যেগুলো করবে, আবশ্যিক শর্তকে সম্পূর্ণ কারণ হিসাবে গণ্য করা জনিত দোষ, এটা একটা। অবৈধ সামান্যীকরণ দোষ, এটি একটি। এবং আরেকটি হচ্ছে কাকতালীয় দোষ আর অপর্যবেক্ষণ দোষ। তো এইগুলো তোমরা কিন্তু সম্পূর্ণটাই পুরো ভালো করে প্র্যাকটিস করে নিও। তো এই সম্পূর্ণ প্রশ্নপত্রটি নিয়ে কিন্তু আলোচনা করলাম, ঠিক আছে?